কথাগুলো বলেই তামিম মায়ের মুখ ছেড়ে দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে তামিম এতক্ষণ ধরে মায়ের গাল চেপে ধরে রাখায় মায়ের গাল ব্যথা করতে লাগলো। মায়া বুঝতে পেরেছে ওদিন তামিমকে ভুল করে প্রপোজ করার ফল তাকে আজ পেতে হবে। মায়া খাটের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ল আর দু হাঁটুর উপর হাত রেখে মাথা নিচু করে ভাবতে লাগলো এখন সে কী করবে। ভাবতে ভাবতে হঠাৎ একসময় মায়ের মাথায় একটা বুদ্ধি আসে। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। এখন যে করেই হোক এখান থেকে আমার পালাতেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে পালাবো? ভাবতে ভাবতে হঠাৎ মায়ের নজরে পড়ে বিছানার ওপর রাখা নীল শাড়িটা, যেটা একটু আগেই তামিম তাকে পরার জন্য দিয়ে গিয়েছিল। শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বেশ লম্বা শাড়ি হবে এটা। এখন এই শাড়িটাই আমাকে পালাতে সাহায্য করবে। মায়া বসা থেকে উঠে রুমের দরজা খুলে উকি মেরে এদিক ওদিক তাকালো। না, ভেতরে তো কাউকে দেখছি না। উনি নিশ্চয়ই বাইরে গেছেন। এটি পালানোর একটা সুবর্ণ সুযোগ। মায়া বিছানায় থাকা শাড়িটা নিজের হাতে নিলে তারপর রুম থেকে বেরিয়ে ছাদে যাওয়ার রাস্তা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় সে একটা সিঁড়ি বেয়ে উঠে ছাদ দেখতে পেল। ছাদ দেখতে পেয়ে মায়া তাড়াতাড়ি ছাদের মধ্যে চলে আসলো। ছাদে এসে পুরো ছাদের কোনায় কোনায় গিয়ে বাড়ির নিচে দেখতে লাগলো। বাড়িটা একটা নির্জন জায়গায় পড়েছে। আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু গাছপালায় ভর্তি। নিচে কোনো গার্ডও দেখা যাচ্ছে না, শুধু দুইটা গার্ড বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। বাড়িটাও চার দেয়ালের মধ্যে বন্দী। দেয়ালগুলোর এতটা উঁচু না, লাফ মেরে উঠে দেয়াল টপকে যাওয়া যাবে। মায়া শাড়িটা খুলে ধরে দেখলো শাড়িটা মোটা সুতির কাপড় আর অনেকটা টাইটও। শাড়িটা তার ভর সহজেই নিতে পারবে। ছাদের চারপাশের দেয়ালের উপর সিমেন্টের দিকে দিয়ে কয়েকটা ভাস্কর্য করা আছে, যা দেখতে অনেক সুন্দর লাগছে। নিশ্চয়ই এর ভেতরে রড লাগানো আছে। এগুলোর মধ্যে যে কোনো একটা শাড়ি ভালো করে বেঁধে ফেলে। তারপর মায়া ওই ভাস্কর্যের মতো জিনিসটা শাড়িটা ভালো করে বেঁধে শাড়ির মাথাটা নিচে ফেলে দিল। দ্বিতীয় তলা বাসা, তাই পুরো শাড়িটাই লম্বা হয়ে গেছে। দু তিন হাতের জন্য শাড়িটা মাটিতে লাগেনি। শাড়িটা কয়েকবার টেনে দেখলো এত সহজে ছিঁড়বে না। এবার নিচে নামা যাক। তারপর মায়া ছাদের দেয়াল টপকে শাড়িটা ভালো করে ধরে আস্তে আস্তে নিচে নামতে লাগলো। নামতে নামতে মায়া বারবার নিচের দিকে তাকিয়ে দেখছে আর কতটুকু নামতে হবে। এক সময় এক তলার কাছাকাছি আসতেই মায়া আবার নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকিয়ে মায়া আর নিচে নামতে পারল না। ওখানে আটকে গেল, কারণ নিচে যে তার জম দাঁড়িয়ে আছে, মানে তামিম। তামিম এক হাত অন্য হাতের ওপর রেখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো রাগের রিয়েকশন নেই, একদম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে সে। তার এমন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা দেখেও মায়ের বুক ধুকধুক করে কাঁপছে। না জানি এখন নিচে নামলে তামিম ওকে কি করবে। এদিকে অনেকক্ষণ ধরে শাড়ি চেপে ধরে রাখায় তার এখন হাত ব্যথা শুরু করে দিয়েছে। উপরে ওঠারও কোনো শক্তি নেই তার শরীরে। উপরে উঠেও তার কোনো লাভ নেই, আবার নিচে নামা ছাড়া আর কোনো উপায় নেই। মায়া এমন পরিস্থিতিতে পড়ে মনে মনে বলছে। মাইন্ড কার্ড যে পায়ে পড়েছিস মায়া। এবার তোর কি হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। তামিম বাহির থেকে আসার সময় মায়াকে ছাদে এদিক ওদিক উকিঝুঁকি করতে দেখে ফেলেছিল। তখন সে বাড়ির ভেতরে ঢুকে যেদিক দিয়ে মায়া নিচে নামছিল সেদিকে এসে দাঁড়ায়। এখানে সারাদিন বসে থাকবা নাকি নিচেও নামবা? মায়া নিশ্চুপ, কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না। কি হলো, নিচে নামছো না কেন? এবারও চুপ। নিচে নামবে নাকি আমি এসে নামাবো? মায়া তামিমের এমন কথা শুনে একটু ভয় পেয়ে বলল। না, আপনি আমায় মারবেন। মারবো না, নিচে আসো। না, আপনি মিথ্যে বলছেন। আপনি আমায় মারবেন। যদি নিজের ইচ্ছে নিচে আসো তাহলে মারবো না, আর যদি আমি তোমাকে নামাতে হয় তাহলে কি করবো বুঝতেই তো পারছো। তাহলে প্রমিস করেন আমাকে মারবেন না। বুঝেছি, তুমি নামবে না। দাঁড়াও, আমি উপরে আসছি। না না, আমি নামছি তো। এমন করেন কেন? তাড়াতাড়ি। তারপর? মায়া আস্তে আস্তে নিচে নেমে পড়ল। নিচে নেমে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তামিম মায়ের কাছে গিয়ে ওর হাত পা চেপে ধরে ওকে উপরে নিয়ে আসতে বলল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো কথা বলবে না, চুপ থাকো। মায়া তামিমের কথা শুনে কিছু বলার সাহস পেল না। এদিকে তামিম মায়ের হাত ধরে ওকে আগের রুমে নিয়ে আসলো, যেখানে তাকে একটু আগেও এনে রাখা হয়েছিল। রুমে এসে তামিম দরজাটা বন্ধ করে মায়ার কাছে এসেই মায়ের গালে সজোরে দুইটা চড় বসিয়ে দিল। চড় খেয়ে মায়ার সাথে সাথে নিচে পড়ে গেল। আপনি আমায় মারলেন কেন? তামিম মায়ের কথা শুনে মাথাটা আরো গরম হয়ে গেল। সাথে সাথে সে মায়ের কাছে গিয়ে মায়ের গাল চেপে ধরল আর বলল। তোর এত সাহস কিভাবে হলো আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার? তোকে কি বলে গেছিলাম শাড়িটা পরে রেডি হয়ে থাকবি, কিন্তু তুই শাড়িটা না পরে পালতে চাইছিলি। জানিস
কত দামি ছিল শাড়িটা, আর কত পছন্দ করে কিনে এনেছিলাম তোর জন্য, কিন্তু তুই সেই শাড়িটা নষ্ট করে ফেললি। তবু তো এখন এর শাস্তি পেতেই হবে, কিন্তু সেটা বিয়ের পর, এখন না। কথাগুলো বলেই তামিম তার প্যান্টের বেল্ট খুলে মায়াকে মারতে শুরু করলো। মায়া অনেকবার তামিমের কাছে মাপ চেয়েও তার মন গলাতে পারল না। বেল্টের অনেক বাড়ি খাওয়াতে বেচারি মায়া আর থাকতে পারল না, সেখানে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। মায়া নড়াচড়া করছে না দেখে তামিম বুঝতে পারল মায়া অজ্ঞান হয়ে পড়েছে। তামিম তাড়াতাড়ি করে মায়াকে কোলে তুলে বিছানার উপর শুইয়ে দিল। তারপর তার পরিচিত এক ডক্টরকে ফোন করে বাগান বাড়িতে চলে আসতে বলল। কিছুক্ষণ পর ডক্টর আসলো আর মায়াকে ভালো করে চেক আপ করে কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। তামিম তার একটা গার্ডকে ডেকে ওষুধগুলো এনে দিতে বলল। বিকেল 4টার সময় হঠাৎ মায়ার জ্ঞান ফিরে আসে। মায়ের পাশে তামিম বসেছিল। মায়ের জ্ঞান ফিরতে দেখে তামিম মায়ের হাত চেপে ধরে বলল। জান পাখি, এখন কেমন লাগছে তোমার? মায়া তামিমের দিকে তাকাতেই সেই মায়ের কথা মনে পড়ে গেল। সে ভয়ে ভয়ে বলল। এখন ভালোই লাগছে। আচ্ছা, তাহলে এবার উঠে এই খাবারগুলো খেয়ে নাও। মায়ের জন্য রেস্টুরেন্ট থেকে অনেক আগেই খাবার এনে রেখেছিল সে। তারপর সে মাকে উঠিয়ে খাবার খেতে দিতে লাগলো। মায়া চুপচাপ খেয়ে যেতে লাগলো। সবটুকু খাবার শেষ হলে তামিম মায়াকে কয়েকটা ওষুধ খাইয়ে দিল। জান পাখি, আমি এখন নিচে যাচ্ছি, আর তোমাকে রেডি করার জন্য দুজন মেয়ে পাঠাচ্ছি। তুমি রেডি হয়ে নিও, কেমন? রেডি হবো কেন? একটু পরে আমরা বিয়ে করব, তাই। আমি আপনাকে? হ্যাঁ, তোমার আমাকে বিয়ে করতে হবে। আমি এখন যাচ্ছি। ও আসলে কিন্তু কোনো ধরনের হইচই করবা না, বলে দিলাম। লক্ষ্মী মেয়ের মতো তৈরি হয়ে নেবে, ওকে? মায়াকে আর কিছু বলতে না দিয়ে তামিম রুম থেকে বেরিয়ে গেল। মায়ের এখন কি করা উচিত বুঝতে পারছে না মায়া। একবার পালাতে গিয়ে ধরা পড়েছে, আর যা শাস্তি পেয়েছে এর জন্য মায়া তো এখন পালাতেও ভয় পাচ্ছে। কিছুক্ষণ পর মায়ের রুমে দুইটা মেয়ে আসলো আর মায়াকে উঠিয়ে সাজাতে লাগলো। মায়াকে সাজানো হয়ে গেলে ওরা আবার রুম থেকে চলে গেল। ওরা রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তামিম আবার রুমে এসে ঢুকলো। বাহ, খুব সুন্দর লাগছে তোমার জান পাখিকে। চলো, কাজিন চলে এসছে। আমার একটা কথা শুনুন প্লিজ। এখন কোনো কথা হবে না, একেবারে বিয়ের পর বলিও যা বলার। এখন নিচে চলো। বলে মায়াকে কোলে তুলে নিচে নিয়ে আসলো। তারপর একটা বৃদ্ধ লোকের সামনে নিয়ে মায়াকে বসিয়ে নিজেও মায়ার পাশে বসে পড়ল। তারপর কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলল। কাজী সাহেব তামিমের কথায় একটা পেপারে কিছুক্ষণ লেখালেখি করে তামিমের দিকে পেপারটা এগিয়ে দিয়ে তামিমকে পেপারটা সাইন করতে বললেন। তামিম সাইন করে দিলেন। কাজী সাহেব মায়ার দিকে পেপারটা এগিয়ে দিয়ে মায়াকে পেপারটায় সাইন করতে বললেন। কি করবে নিজেই বুঝতে পারছে না। অসহায় হয়ে একবার তামিমের দিকে আরেকবার কাজের দিকে তাকাচ্ছে। তামিমের মায়ের এমন আচরণে রাগ উঠে গেল। মায়াকে জোরে একটা ধমক দিয়ে বলল। পেপারে সাইন করো। মায়া তামিমের ধমক শুনে ভয় পেয়ে গেল, আর উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে পেপারে সাইন করতে যাবে ঠিক তখনই কেউ একজন চেঁচিয়ে বলল। এই বিয়ে হবে না, বন্ধ করো এই বিয়ে। হঠাৎ কারো এমন কথায় তামিম আর মায়া দুজনেই চমকে উঠল। তামিম সামনের দিকে তাকাতেই বড় ধরনের একটা শক খেল। আব্বু, তুমি এখানে? কেন এখানে আমি আসতে পারবো না নাকি? না মানে তুমি হঠাৎ এখানে কেন আসলে? আসছি তো তোদের বিয়ে আটকাতে। কি ভেবেছিস তুই? একটা মেয়ের অমতে তুই তাকে জোর করে বিয়ে করে ফেলবি, আর আমি তার কিছুই জানবো না? রকি ছেলেটাকে আমি এর জন্যই তোর সাথে রাখি, যাতে সবসময় তোর খবর দেয়। তুই কি করিস না করিস সে আমায় সব কিছু বলে। আজকেও ওকে ফোন করার পর সে আমাকে এসব বলল, তাই আমি সোজা অফিস থেকে ছেড়ে এখানে চলে আসলাম। আব্বু, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। তোমার বিশ্বাস না হলে তুমি মাকে জিজ্ঞেস করে দেখতে পারো। তাই নাকি? এই মেয়ে যা বলেছে সব কি সত্যি? তোমরা কি একে অপরকে ভালোবাসো? সত্যি করে বলো তো আমায়। মায়া এখন তার কি বলা উচিত বুঝে উঠতে পারতেছে না। যদি হ্যাঁ বলি তাহলে যদি ওনার আব্বু আমায় ওনার সাথে বিয়ে দিয়ে দেয়, আর যদি না বলি তাহলে তো তামিম ভাই আমায় আস্ত রাখবেন না। এখন আমি কি করব? এই চুপ করে আছো কেন? তোমরা কি একে অপরকে ভালোবাসো? হ্যাঁ অথবা না, কোনটা? অনেক ভাবার পর মাথা নেড়ে না বলে দিল। তার মানে তুমি মেয়েটার মতে তাকে বিয়ে করতে চাচ্ছিলে? না আব্বু, বিশ্বাস করো, আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। ও হয়তো তোমার সামনে সত্যিটা বলতে ভয় পাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি। এই মায়া, আব্বুকে বলো না তুমি আমায় ভালোবাসো। প্লিজ একবার বলো। মায়া একবার তামিমের দিকে তাকালো তো আরেকবার তামিমের বাবার দিকে তাকালো। তারপর হঠাৎ বসা থেকে উঠে দৌড়ে তামিমের আব্বুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান, উনি আমাকে এখানে তুলে নিয়ে জোর করে বিয়ে করতে চাচ্ছেন।
আমি একবার পালিয়ে গিয়েছিলাম, কিন্তু উনি আমায় পালাতে দেখে ফেলেন। তারপরে আমাকে এই উপরের রুমে নিয়ে আবারও দুটো চড় মারেন, আর ওনার বেল্ট দিয়ে আমায় অনেক মেরেছেন। এই দেখেন, বেল্টের বাড়ি খেয়ে আমার হাত একেবারে ফুলে গেছে। কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলে তামিমের বাবাকে তার হাত দেখালো। মায়ের হাতের দিকে তাকাতেই ওনার খুব রাগ লাগলো। মেয়েটাকে মনে হয় পশুর মতো মেরেছে তার ছেলেটা। ছি, তোমার থেকে আমি এটা কখনো আশা করিনি। তুমি কিভাবে পারলে একটা মেয়ের সাথে এত নিষ্ঠুরভাবে আচরণ করতে? আব্বু, আমি ওকে ভালোবাসি। ওকে তুমি ভালোবাসো, কিন্তু ও তো তোমায় ভালোবাসে না। তাহলে কেন তুমি ওকে বিয়ে করতে যাচ্ছিলে? ওকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে, কিন্তু ও কি সুখী হতে পারবে? তামিম নিশ্চুপ, মাথা নিচু করে বসে আছে। তোমার বাসা কোথায় মা? তারপর তিনি একটা গার্ডকে ডেকে বললেন, এই মেয়েকে গাড়ি করে ওর বাসায় দিয়ে আয়। যাও মা, এই লোকটা তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসবে। আর আমার ছেলের এমন নিষ্ঠুর আচরণের জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ, তুমি আমার ছেলেকে মাফ করে দাও। মায়া কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখন তুমি যাও, এই লোকটা তোমার বাসায় তোমাকে দিয়ে পৌঁছে দেবে। মায়া একবার মাথা তুলে তামিমের দিকে তাকিয়ে দেখল সে তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সে যেন চোখের ইশারায় তাকে বলছে। যেও না আমার ছেড়ে প্লিজ। কিন্তু মায়া আর এসবে না তাকিয়ে মাথা নিচু করে গার্ডটার সাথে বাহিরে চলে এলো। তারপর গার্ডটা মায়াকে গাড়িতে উঠিয়ে ওর বাড়ির ঠিকানা জেনে ওকে নিয়ে বাগান বাড়ি থেকে বেরিয়ে আসলো। আব্বু, তুই মাইকের বাসায় পাঠিয়ে দিলে কেন? তো কি করব, মেয়েটাকে এখানে লুকিয়ে রাখবো? আর তুই কিভাবে পারলি মেয়েটার উপর এমন নির্যাতন করতে? আব্বু, আমি ওকে সত্যিই ভালোবাসি। ও পালিয়ে যাচ্ছিল দেখে আমার মাথা গরম হয়ে যায়, তাই রাগের মাথায় তার সাথে এমন আচরণ করে ফেলেছে। মেয়েটাকে যে ভালোবাসো, তা মেয়েটার পরিবার সম্পর্কে কোনো কিছু জানো, নাকি মেয়েটার ব্যাপারে সব কিছু না জেনেই তাকে ভালোবেসে ফেললে? না আব্বু, আমি ওর আর ওর পরিবার সম্পর্কে ভালো করে জেনে নিয়েছি। ওর বাবা নিজের কয়েকটা ব্যবসা আছে, তার আমাদের মধ্যে ধনী না হলেও মধ্যবিত্ত পরিবারের ওপরের লেভেলে আছে। এমন মেয়ে আমি কখনো নিজের ছেলের বউ বানাবো না, কারণ তোমার বিয়ে অনেক আগে থেকেই আমার বন্ধু শফিকের মেয়ের সাথে ঠিক করা। ওর মেয়ে বর্তমানে ইংল্যান্ডে আছে আর ওখানে পড়াশোনা করছে। তার এখন ফাইনাল পরীক্ষা চলছে। 1 মাস পর তার পরীক্ষা শেষ হলে সে দেশে আসবে। তারপর তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ে করানো হবে। তুমি যত উচ্চ বংশের পরিবারের মেয়েকে ভালোবাসো না কেন, তোমার বিয়ে আমার বন্ধু শফিকের মেয়েকেই করতে হবে। আর এটাই ফাইনাল। আর আমি যে কখনো আমার কথার বরখেলাপ করি না, এটা তুমি খুব ভালো করেই জানো। আমি অফিসে যাচ্ছি, কিছুক্ষণ পর একটা জরুরি মিটিং আছে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। বাড়িতে আজ তোমার আম্মু একা। এক নাগাড়ে কথাগুলো বলেই রফিক আহমেদ বাগান বাড়ি থেকে বেরিয়ে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আবার অফিসে চলে আসলেন। তামিম তার বাবার কাছ থেকে এসব কথা শুনে থ হয়ে ওখানেই বসে আছে। তার চারপাশ যেন সবকিছু ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। কি বলে গেলেন আব্বু এসব? আমার বিয়ে ওনার বন্ধুর মেয়ের সাথে ঠিক করা, অথচ আমি এসবের কিছুই জানি না। সেদিন মায়া আমায় প্রপোজ করেছিল, ওই দিন থেকে আমার পুরো হৃদয়টা মায়া জায়গা করে নিয়েছে। মায়াকে ছাড়া যে আমি অন্য কাউকে নিজের জীবনে ভাবতেও পারবো না। মায়াটাকে সত্যিই মন থেকে ভালোবেসে ফেলেছি আমি। ওকে যদি জীবনে না পাই তাহলে আমি বেঁচে থেকে কি করব? আবার এ যদি আমার না হয় তাহলে আর কারো হতে পারবে না। বিয়ে যদি করতেই হয় তাহলে মায়াকে করব, অন্য কাউকে নয়। দরকার হলে মায়াকে আবার জোর করে উঠিয়ে এনে বিয়ে করব, কিন্তু মায়াকে অন্য কারো হতে দেব না। আবার নিজে অন্য কাউকে এ জীবনে জায়গা দেব না। এদিকে তামিমের বাবার গাড়িটা মায়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মায়া বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে বাসার দরজাটা খুলে আস্তে আস্তে নিজের রুমে যেতে লাগলো। মায়াকে বাসায় ঢুকে রুমে যেতে দেখে মায়ের আম্মু রহিমা বেগম দৌড়ে এসে মেয়ের সামনে দাঁড়ালেন। কিরে, সারাদিন তোরে কোথায় ছিলি? আর তুই এত সেজেগুজে কোথা থেকে আসলি? বিয়ে হওয়া বউরা যেভাবে সাজে তুইও তো দেখছি ঠিক তেমনই সেজেছিস। মায়া মায়ের কথা শুনে এখন কি জবাব দেবে বুঝে উঠতে পারছে না। সত্যিটা বললে আবার বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। না, আম্মুকে সত্যি বলা যাবে না। কোনো রকমে একটা মিথ্যে বলে বুঝিয়ে নেব, তাহলেই হবে। কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। এভাবে সেজেগুজে কোথা থেকে এসেছিস? আসলে আম্মু, ভার্সিটিতে আজকে একটা অনুষ্ঠান ছিল, তাই ওখানে বান্ধবীদের সাথে একটু সেজে গুজে ছিলাম আর কি। তাই এসব কোথায় পেলি? ভার্সিটির স্যাররাই দিয়েছিল পড়ার জন্য। তাই এসব আবার বাসায় নিয়ে আসলি কেন? তাড়াহুড়ো করে চলে এসেছি, কাল ভার্সিটিতে গেলে আবার নিয়ে যাবো এসব। ও আচ্ছা, তাহলে তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আর আমি তোর জন্য খেয়ে টেবিলে খাবার দিচ্ছি।
আম্মু আমি ভার্সিটির অনুষ্ঠানেই খেয়ে এসেছি, আমার আর ক্ষুধা নেই। আচ্ছা তাহলে তুই রুমে গিয়ে একটু রেস্ট নে। আচ্ছা বলে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তার আম্মু তাকে ডাক দিয়ে দাঁড়াতে বললেন। তোর হাতে এসব কিসের দাগ মায়া? দেখে দেখে মনে হচ্ছে কেউ বেল্ট জাতীয় কোনো জিনিস দিয়ে মেরেছে। এই চা ধরা খেয়ে গেলাম না তো আবার? না না আম্মু, এসব কিছু না, আসলে ওসব রং লাগিয়েছি। আমাকে মিথ্যে বলে তুই বোঝাতে পারবি না। সত্যি করে বল, এসব কিসের দাগ? কিরে, দেখে তো মনে হচ্ছে। আম্মু আমার শরীর খুব ক্লান্ত লাগছে, আমি রুমে গেলাম। কথাটা বলেই মায়া নিজের রুমে চলে আসলো। রুমে এসে বুকে হাত দিয়ে কয়েকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে ঢুকে শাড়ি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো শাড়ির কোথায় কোথায় দাগ পড়েছে। শরীরের অনেক জায়গাতেই বেল্টের দাগ পড়েছে, পড়বে নাই কেন? যা জোরে জোরে বাড়ি মেরেছে তার শরীরে। রাতের বেলা খাবার খাওয়ার সময় মায়ের আব্বু মায়ের হাতে দাগ দেখে জিজ্ঞেস করলেন। এটা কিসের দাগ? মায়া তখন তার আব্বুকে ওই কথা বলল যা তার আম্মুকে বাসায় ফিরে বলেছিল, মানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে এমন হয়েছে আর কি। মায়ের বাবা আর কিছু না বলে মায়াকে দাগের জায়গায় মলম লাগিয়ে নিতে বললেন। খাবার খাওয়া শেষ হলে মায়ের রুমে এসে ঘুমিয়ে পড়ে। শরীরের বিভিন্ন জায়গায় বেল্টের দাগ পড়ায় মায়া দুদিন ভার্সিটিতে যায়নি। মায়াকে দুদিন ভার্সিটিতে না দেখে তামিম তো পুরো পাগল হয়ে গেছে। ভার্সিটিতে এসে সবসময় শুধু মায়াকেই খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পায় না। অবশেষে তৃতীয় দিনের দিন মায়া ভার্সিটিতে যায়। মায়াকে ভার্সিটিতে দেখেই তামিম দৌড়ে মায়ের সামনে এসে দাঁড়ায় আর বলল। তুমি এতদিন ভার্সিটি আসোনি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আসিনি। কেন ভার্সিটিতে আসার ইচ্ছে হয়নি? বলো আমায়। আপনাকে এত কিছু বলতে আমি বাধ্য নই। দেখি আমার পথ ছাড়ুন, আমি ক্লাসে যাব। এই মেয়ে চুপ, একদম চুপ। যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও, নাহলে আজ এখান থেকে কোথাও যেতে পারবে না, বলে দিলাম। বল, এতদিন ভার্সিটিতে আসিস নাই কেন? মায়া তামিমের কথা শুনে রাগ উঠে গেল আর চেঁচিয়ে উঠে বলল। আপনার জন্যই তো আসিনি। আপনি যে ওই দিন পশুর মতো আমায় বেল্ট দিয়ে মেরেছেন, ওগুলো আমার সারা শরীরে বেল্টের দাগ পড়ে গেছে। শরীরের এত দাগ নিয়ে ভার্সিটিতে আসলে সবাই আমাকে এই নিয়ে নানান প্রশ্ন করতো। তখন আমি তাদের কি উত্তর দেব? তাদের ভেতরে বলবো, কিভাবে বলবো যে আপনি আমায় বেল্ট দিয়ে মেরে আমার সারা শরীরে দাগ বানিয়ে দিয়েছেন? তাই দাগ কমানোর জন্য এতদিন ভার্সিটিতে আসেনি, এমনকি ঘর থেকেও কোথায় বের হতে পারিনি এই বেল্টের দাগগুলোর জন্য। আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি ওই দিনের প্রপোজাল ঘটনার জন্য। আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ প্লিজ এখান থেকে আমাকে আর কখনো ডিস্টার্ব করবেন না, প্লিজ। তামিম মায়ের কথাগুলো শুনে কিছু বলার মতো পেল না। চুপ করে মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়ের এমন অবস্থার জন্য সে নিজেই দায়ী। তার নিজেকেই এখন বড্ড অপরাধী মনে হচ্ছে। মায়ের তামিমকে চুপ করে থাকতে দেখে বলল। আবারও আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওই দিনের ঘটনার জন্য আমাকে মাফ করে দিন। আর সব কিছু ভুলে আগের মতো জীবনযাপন করেন। আর আপনি চাইলেও আমাদের সম্পর্ক এত দূর যাবে না, কারণ আপনার বাবা এই শহরের নাম করা বিজনেসম্যানদের মধ্যে একজন। আপনার বাবার সামনে তো আমার বাবা কিছুই না। তাই নিজেদের মতো উঁচু বংশের কোনো মেয়েকে বিয়ে করে নিজের জীবন সঙ্গী বানান, জীবন অনেক খুশি হবেন। আমাদের যে উচ্চ বংশের কোনো মেয়েকে বিয়ে করলেও আমি সুখী হতে পারবো না, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে নিজের জীবনে ভাবতেও পারবো না। প্লিজ মায়া, একটু বোঝার চেষ্টা করো। আমি সত্যিই তোমায় ভালোবাসি, আর আমি এটাও জানি যে তুমিও আমায় ভালোবাসো। চলো না, আমরা দুজন কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। তামিম ওর হাত ধরাতে ভার্সিটির অনেক ছাত্রছাত্রীরা এখন তাদের দিকে অন্য চোখে তাকিয়ে আছে। মায়ের এই বিষয়টা ভালো লাগলো না, তাই সে ঝটকা মেরে তামিমের থেকে হাত ছাড়িয়ে নেয়। কি পাগলের মতো কথা বলে যাচ্ছেন? আমি আপনাকে কেন ভালোবাসতে যাব? আমি তো বললামই যে ওই দিন একটা বাজি জেতার জন্য আপনাকে প্রপোজ করেছিলাম। ওই ছেলেটা যে আপনিই হবেন সেটা আগে জানলে কখনোই আপনার ধারের কাছেও যেতাম না। আর আবারও বলছি, আমি আপনাকে ভালোবাসি না। এরপর থেকে আর আমার সাথে কথা বলতে আসবেন না, প্লিজ। কথাগুলো বলেই মায়া দ্রুত গতিতে হেঁটে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসেই সে তার বান্ধবীদের কাছে এসে পড়ল। আরে মায়া, তুই এতদিন কোথায় ছিলিস? বাড়িতেই তো ছিলাম। দেখ, একদম মিথ্যা বলবি না। কি দেখেছিস? তুই কি ভেবেছিস আমরা ওই দিন কিছুই দেখিনি? আমরা ওই দিন সব দেখেছি। তামিম ভাইয়া যে তোকে ওই দিন জোর করে গাড়িতে তুলে নিয়ে গেছিল, আমরা সব দেখেছি। তা তোকে উনি কোথায় নিয়ে গিয়েছিলেন আর কেন বা নিয়ে গিয়েছিলেন? মায়া নিশ্চুপ। এখন এদেরকে সত্যিটা বলবে নাকি বলবে না এটাই ভাবছে। কি রে, চুপ করে আছিস কেন? দেখ, আমার এখন ভালো লাগছে না, প্লিজ এসব বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করিস না। এসব বলে বাঁচা যাবে না। আমাদেরকে তোকে বলতেই হবে ওই দিন তামিম ভাইয়া তোকে কোথায় নিয়ে গিয়েছিল আর কেনই বা নিয়ে গিয়েছিলেন। আমি ওসব কিছু বলতে পারবো না।
ও, বুঝেছি, তুই তো আমাদের বন্ধুই ভাবিস না, তাই এসব বলছিস না। ওকে যা, তোর বলা লাগবে না। আরে তোরা এভাবে বলছিস কেন? আমি